নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপূর্ণ পারমিত্যে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দনা মঙ্গল হোক। একশো এক পৃষ্ঠায় চিত্তের বাস্তু সংগ্রহ এবং 112 পৃষ্ঠায় উহার সংক্ষেপার্থ বর্ণনা দ্রষ্টব্য। চক্ষু দ্বারা দর্শনকৃত্য সম্পাদিত হয়, এই গুণ চক্ষুরই আছে, অন্য জড়ের নাই। সুতরাং ইহা চক্ষুর বিশেষ গুণ। কিন্তু চক্ষুর বিস্তৃতি বা স্থানাবরোধকতা, সংশক্তি, তাপ ও গতিশীলতা অন্যান্য জড়ের সহিত সাধারণ গুণ। এই জন্য বলা হয় চক্ষুতে পৃথিবী ধাতু, আপধাতু, তেজধাতু, বায়ুধাতু বিদ্যমান। যেমন চক্ষু সম্বন্ধে তেমন অন্য চারি প্রসাদ সম্বন্ধে। শ্রোতের শ্রবণকৃত্য, ঘ্রাণের আঘ্রাণকৃত্য, জিহ্বার রসানুভবকৃত্য এবং কায়ার স্পষ্টব্যকৃত্য বিশেষ গুণ, সাধারণ গুণ নহে। তাহাদের সাধারণ গুণ পৃথিবী ধাতু বিস্তৃতি, আপ ধাতু সংশক্তি, তেজ ধাতু বা তাপ, বায়ু ধাতু বা গতিশীলতা। এই জায়গাটা আমরা পরে আরো কিছু আলোচনা পাবো, তখন আরো বিস্তারিত আলোচনা করব। এটা আমরা আগের যতদূর আলোচনা করছি অতদূর পর্যন্তই থাক। এবার হচ্ছে গোচর রূপ। আমি তো বলবো গোচর রূপ পরে না আবার। এগুলো ওই শেষের গুলো পরে আবার আলোচনা করবেন যে আমরা প্রসাদ রূপের। প্রসাদ রূপে এর আগে যেগুলো আলোচনা করছি ওইভাবে ওই পর্যন্ত থাক। লাস্টের যে প্যারাটা আছে এটা লিখে রাখেন। এটা নির্দিষ্ট একটা জায়গা আছে, ওখানে গেলে আমি এটা বুঝাই দেব। আচ্ছা আচ্ছা। গোচর রূপ, গোচর অর্থ গোচরণ ভূমি,
চক্ষাদি পঞ্চেন্দ্রিয় রূপাদি আলম্বনে বিচরণ করে বলিয়া রূপ, শব্দ, গন্ধ, রস ও স্পষ্টকে গোচর রূপ বলা হয়। রূপ পদার্থের নানা বর্ণ ও আকার, ইহা চক্ষু গ্রাহ্য। শব্দ, গন্ধ, রস বোঝা সহজ। কায়া বা ত্বগেন্দ্রিয়ের আলম্বন আপদাতু বর্জিত ভূতত্রয়, অর্থাৎ পৃথিবী ধাতু, তেজ ধাতু ও বায়ু ধাতু। আপদাতু বা সংশক্তি ত্বগেন্দ্রিয় বা কায়ার গ্রাহ্য নহে। সুতরাং কাহার আলম্বনও নহে। আপের কোমলতা পৃথিবী ধাতু, শীতলতা তেজ ধাতু, বায়ু ধাতু, এই সব কায়া গ্রাহ্য, কিন্তু ইহার সংশক্তি কায়া গ্রাহ্য নহে। এই অর্থে কায়ার আলম্বন স্পষ্টব্য, অর্থাৎ আপদাতু বর্জিত ভূতত্রয়। এদূর পর্যন্ত একটু করে বুঝে ফেলেন তো। হ্যাঁ, এই ত্বগেন্দ্রিয় আপধাতু বর্জিত করে আর তিনটা ধাতুকে অনুভব করতে পারে বা আলম্বন করে নিতে পারে, কিন্তু আপধাতু এটা বোঝা কঠিন বা বুঝে না ত্বগেন্দ্রিয়ের মাধ্যমে। এজন্য ত্বগেন্দ্রিয়ের আলম্বন হয় না আপধাতু। ত্বগেন্দ্রিয়ের মধ্যে ত্বগেন্দ্রিয় যে আবার আপধাতু ছাড়া তৈরি হয়েছে এমন না, চারি ধাতুর সমন্বয়েই তৈরি সৃষ্ট, ঠিক আছে। কিন্তু এই ত্বগেন্দ্রিয় আপধাতুকে আলম্বন বানাইতে পারে না, আলম্বন করতে পারে না, সেজন্য আপধাতু বর্জিত। এই কথাটা বারবার লেখা থাকবে, আমরা খেয়াল করবো। হ্যাঁ, আচ্ছা। এখানে যেমন তাপ খুব সহজেই সে অনুভব করতে পারে, গতিশীলতাকে খুব সহজেই অনুভব করতে পারে, তারপরে হচ্ছে যে কি পটভী ধাতুকে খুব সহজে অনুভব করতে পারে, কিন্তু সংশক্তি বা আপধাতু এটা অনুভব করতে পারে না। সংশক্তি বা বন্ধন ক্ষমতা এটাকে এটা আলম্বন বানাইতে পারে না। তবে এটা একদম যে আমি পরিষ্কার করে বুঝেছি এমন না, এটা আগে থেকে এভাবে করেছিল, মানে না বোঝার মধ্যেই ছিল আর কি, বুঝছেন? এটা আমি জানি না ভালো করে। তারপরে ভাবরূপ ভূ ধাতু নিষ্পন্ন ভাব শব্দ দ্বারা জড়ের উৎপন্ন গুণ বোঝায়। স্ত্রী ভাব রূপ অর্থ স্ত্রী জাতি সুলভ আকার, ব্যবহার, চলন, ভাষণ, অঙ্গ প্রত্যঙ্গ, হাব ভাব, ভঙ্গি ইত্যাদি উৎপন্ন গুণ। পুরুষ ভাব রূপ অর্থ পুরুষ শোষিত আকার, অঙ্গ প্রত্যঙ্গ, চলন, ভাষণ, হাব ভাব, ভঙ্গি ইত্যাদি উৎপন্ন গুণ এবং বিধ গুণাবলী স্ত্রী ও পুরুষ উভয়ে সর্বাঙ্গে পরিব্যাপ্ত। এই গুণাবলী উৎপাদনে ইন্দ্রত্ব বা আধিপত্য করে বলিয়া ইহাকে স্ত্রী ইন্দ্রিয় বা পুং ইন্দ্রিয় বলা হয়। এটা খুব সহজে বুঝছেন সবাই, স্ত্রী ভাব পুরুষ ভাব। এটা আমাদের দেহগত বৈশিষ্ট্য এবং ওই দেহগত বৈশিষ্ট্যতার কারণে ওই অঙ্গকে ভিত করে আমরা পুরুষে পুরুষত্ব দেখিয়ে ইন্দ্রত্ব করে ওই অবস্থাগুলো, এবং মেয়েরাও তাই করে। সেজন্য স্ত্রী ভাব পুরুষ ভাব এগুলোকে আবার ইন্দ্রিয় হিসেবেও দ্বাবিংশতি ইন্দ্রিয় আছে যে
ওখানেও সংযুক্ত হ্যাঁ করা হয়েছে ইন্দ্রিয় রূপের মধ্যে। তারপর এখানে হৃদয় রূপ বলতে এটা তো ওই বাস্তু সংগ্রহের মধ্যে আছে। ৬ বাস্তু আমরা পড়ছিলাম যে চক্ষু বাস্তু, শ্রোত্র বাস্তু, ঘ্রাণ বাস্তু, জিহ্বা বাস্তু, কায় বাস্তু, হৃদয় বাস্তু। এখানে ওই গতবার ইয়াতে চিত্তের মধ্যে বাস্তু সংগ্রহের মধ্যে ওই হৃদয় বাস্তু দিয়ে একটা পড়া লেখা গেছিল। হৃদয় বাস্তু হচ্ছে হৃৎপিণ্ড। আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে চিত্ত বাস করে তাকে মূলত হৃদয় বাস্তু বলে। এটা বলছিলেন আপনি। এটার লাস্ট কথা হলো যে এটাই যে এই জন্যই আসছে কথাগুলো বা আলোচনা এই জন্যই করছি। অনেকের বর্তমানে এই হৃৎপিণ্ড পুরো পরিবর্তন করা হয় বা হার্ট সার্জারি করা হয়, হ্যাঁ, নানা জাতীয় কার্যক্রম করা হয়, তারপরেও তাদের চিন্তনশীলতা, মননশীলতা, আগের চেনা পরিচিতি, এই সমস্ত যাবতীয় কার্যক্রমগুলো একই রকম থাকতেছে। এখন বর্তমানে তো ওখানে ব্যাটারি চালিত মেশিনও দিয়ে দিচ্ছে, দেখছেন তো আপনারা, না? হ্যাঁ, কৃত্রিম হার্ট, এটাকে কি একটা নাম বলে তো, যাই হোক, ওগুলো পরিবর্তন করার পরেও এই কার্যক্রমগুলো আমাদের ঠিক থাকে, তাহলে হৃদয় বাস্তুর পরিবর্তনীয় এই সমস্ত আমাদের চিন্তা চেতনা ঠিক থাকতেছে, সব কিছু ঠিক থাকতেছে। তথাপিও হৃদয় বাস্তুর অবস্থান এখানেই বলা হচ্ছে। তারপরে এমনি আমাদের চিন্তাধারা হচ্ছে যে আসলে শুধু হৃদয় বাস্তুকে কেন্দ্র করে না, পুরো সম্পূর্ণ মস্তিষ্ক সহ আমাদের মেমোরিগত সমস্ত কিছুকে মিলেমিশেই একাকার হয়ে একটা পর্যায়ে একটা অবস্থা আছে, যেটার মাধ্যমে আমাদের এই হৃদয় বাস্তুর অবস্থান অবস্থিতি। তো যাই হোক, ওগুলো নিয়ে তো আমরা এত ভালো করে বুঝি না। এখানে বইয়ে যেভাবে লেখা আছে ওভাবে আপাতত থাক। হৃদয় বাস্তু, হৃৎপিণ্ডের মধ্যেই হৃদয় বাস্তুর অবস্থান বা হৃদ কার্যক্রম ওখান থেকেই পরিচালিত হয়। তারপরটা পড়তেছিলাম যে তারপরটা জীবিত রূপ, রূপের জীবনী শক্তি। কর্ম বলে রূপ স্কন্ধের উৎপত্তি হইলেও ইহার জীবনী শক্তি এই রূপ জীবেতেন্দ্রীয় বিদ্যমানতার উপর নির্ভর করে। উদ্ভিদ ও পস্তরাদিতে এই গুণ বিদ্যমান নাই। এই গুণও জীবের সর্বাঙ্গে বিদ্যমান। উদ্ভিদের জীবন ওজ ও তেজধাতুর উপর নির্ভর করে। তেজধাতু বা শুষ্ণতায় বাষ্প, বৃষ্টি, মেঘ, ঋতু বৈষম্যের এবং উদ্ভিদাদির উৎপত্তি বৃদ্ধির কারণ। অর্থাৎ আমাদের প্রত্যেকটা জায়গায় এই অঙ্গ প্রত্যঙ্গ, চুল এবং নখ ছাড়া মরা নখ, মানে চুল নির্দিষ্ট জায়গা থেকে উঠে যাবার পরের থেকে ওখানে আর আমাদের কোনো অনুভূতি থাকে না। যে অনুভূতির সঙ্গে জীবিত ইন্দ্রিয় এটাও সেটিং করা। আপনাদের নেটের সমস্যা করতেছে নাকি আমার কি জানি। জীবিত ইন্দ্রিয় মানে জীবনী শক্তি,
জীবনী শক্তি এটা সর্বাঙ্গে পরিব্যাপ্ত, সর্বাঙ্গে বিদ্যমান। কখনো আঙ্গুল টাঙ্গুল কেটে পড়ে গেলে আঙ্গুলটা কিছুক্ষণ লাফায়, কিছুক্ষণ বলতে একটু দুই তিন লাফ দেয়। আঙ্গুল কেটে পড়ে গেছে কারো দেখছেন? দেখছি। তারপরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সঙ্গে সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে একটু করে লাফায়। হ্যাঁ, তো এটা ওই জীবিত ইন্দ্রিয়ের কার্যক্রম ওখানে স্থিত থাকে ততক্ষণ পর্যন্ত। হ্যাঁ, এই জন্য এটা জীবিত ইন্দ্রিয়ের মাধ্যমে এই কার্য সংসাধিত হয়। আর যেগুলো বৃক্ষ আদি সহ অন্যান্য বস্তুতে যেটা আমরা দেখতে পাই, এটা ঋতুর উপরে নির্ভর করে, ঋতু বৈষম্যতার উপরে নির্ভর করে উদ্ভিদাদির উৎপত্তি ও বৃদ্ধিকরণ। বুঝছেন? হ্যাঁ, আহার রূপ। আহার রূপ। রূপের পোষণ ও পুষ্টির জন্য আহার প্রয়োজন। জীবিতেন্দ্রিয় এই আহারে নির্ভরশীল। জীবিতেন্দ্রিয় এই আহারে নির্ভরশীল। কবলীকৃত বা গলাধকরণ দ্বারা যাহা আহার করা যায় তাহাই কবলীকৃত আহার। কবলীকৃত আহার। কবলীকৃত আহারের এই পোষণ ও বর্ধন গুণ আছে বলিয়াই এই আহারের জন্য মানুষ এবং ইতর প্রাণী নানাবিধ পরিশ্রম ও কার্যে রত থাকে। পৃথিবী ধাতু হইতে কবলীকৃত আহার পর্যন্ত 18 প্রকার রূপকে নিষ্পন্ন রূপ বলা হয়। পৃথিবী ধাতু হইতে কবলীকৃত আহার পর্যন্ত 18 প্রকার রূপকে নিষ্পন্ন রূপ বলা হয়, কারণ তৃষ্ণা দৃষ্টিমান সম্প্রযুক্ত কর্ম দ্বারা এই 18 প্রকার রূপ উৎপন্ন হয়। নিচের 10 প্রকার রূপ কর্ম নিষ্পন্ন নহে, এই জন্য ইহারা অনিষ্পন্ন রূপ। আমরা তাহলে পড়তেছি যে আহার রূপ না? হ্যাঁ, রূপের পোষণ, রূপের পোষণ ও পুষ্টির জন্য আহার প্রয়োজন। পোষণ ও পুষ্টির জন্য একটা হচ্ছে যে মানে পোষণ পালন করবে আর কি, পোষণ মানে পালন না। তারপরে হচ্ছে যে পুষ্টির জন্য ওটাকে স্থিত রাখার জন্য, ঠিকঠাক পুষ্টিগতভাবে রাখার জন্য এই আহারের প্রয়োজন। এদূর পর্যন্ত তো বুঝছি না। তারপরে জীবিতেন্দ্রিয় ও এই আহারে নির্ভরশীল। জীবিতেন্দ্রিয় আমরা কিছুক্ষণ আগে যে এর আগেরটাতে পড়লাম যে জীবিতেন্দ্রিয় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যাপী পরিব্যাপ্ত, ওই জীবিতেন্দ্রিয় কিন্তু এই আহারের উপরে নির্ভরশীল। বুঝছেন? আচ্ছা, এই জীবিতেন্দ্রিয় কিন্তু আবার অরূপীয় আছে। তখন আবার এই কবলীকৃত আহার এবং নামাহার রূপাহার আছে না? হ্যাঁ, ওটা হচ্ছে যে নামাহারের উপরে নির্ভরশীল থাকবে, আর এটা কবলীকৃত আহারের উপরেও নির্ভর থাকবে। জীবিতেন্দ্রিয় ও এই আহারে নির্ভরশীল। কবলীকৃত বা গলৎকরণ দ্বারা যাহা আহার করা যায় তাহাই কবলীকৃত আহার। যেটা আমরা খাওয়ার মাধ্যমে করি ওটাই হচ্ছে যে কবলীকৃত আহার। কবলীকৃত আহারের এই পোষণ ও বর্ধন গুণ আছে বলিয়াই এই আহারের জন্য মানুষ এবং ইতর প্রাণী নানাবিধ পরিশ্রম ও কার্যে রত থাকে। মানে এখানে ওই কবলীকৃত আহার বলতে এখানে মানে গলাৎকৃত বলতে আমরা মানে শুধু চিবানো না, যেগুলো মানে খাওয়া যায় এগুলো সবগুলো কবলীকৃত আহার হবে না?
যা খাই সবকিছু কবলীকৃত আহার। পরিশ্রম ও কার্যরত থাকে এই ইয়ার জন্য, আহারের জন্য। যাই হোক, এখানে আরেক রকমের ঢুকছে লাইন। তারপরে দেখি, পৃথিবী ধাতু হইতে কবলীকৃত আহার পর্যন্ত। পৃথিবী ধাতু হইতে কবলীকৃত আহার পর্যন্ত এখানে 18 প্রকার রূপকে 18 প্রকার হয়েছে এখানে 7 নম্বর হ্যাঁ, পর্যন্ত। 18 প্রকার হয়েছে। হ্যাঁ, 7 নম্বর পর্যন্ত 18 প্রকার হয়েছে। এইগুলোকে কর্ম নিষ্পন্ন রূপ বলা হয়, কর্ম দ্বারা নিষ্পন্ন রূপ, মানে এগুলো কর্মের উপর, কর্মের মাধ্যমে কর্ম দ্বারা নিষ্পন্ন হয়, হতে পারে, এজন্য কর্ম নিষ্পন্ন রূপ বলা হয়। কারণ তৃষ্ণা দৃষ্টি মান সম্প্রযুক্ত কর্ম দ্বারা এই 18 প্রকার রূপ উৎপন্ন হয়। তৃষ্ণা দৃষ্টি মান সম্প্রযুক্ত কর্ম দ্বারা এই 18 প্রকার রূপ উৎপন্ন হয়। এই জন্য এগুলোকে কর্মনিষ্পন্ন রূপ। এটা মানতে তৃষ্ণা হবে যে, মানে তৃষ্ণার কারণে। হ্যাঁ, তৃষ্ণার কারণে। দৃষ্টি, মিথ্যা দৃষ্টি হোক, সম্যক দৃষ্টি হোক। না, সম্যক দৃষ্টি না। দৃষ্টির যদি দৃষ্টি লেখা থাকে, শুধু দৃষ্টি লেখা থাকে, তাহলে এটাকে মিথ্যা দৃষ্টি বলেই বুঝতে হবে। তৃষ্ণা দৃষ্টি মান সম্প্রযুক্ত। আর এই 18 নিচে আরো আছে 10। 10 গুলো কি কি? পরিচ্ছেদ রূপ, তারপর আকাশ ধাতু, বিজ্ঞপ্তি রূপ, কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি, তারপর বিকার রূপ, লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা, তারপর লক্ষণ রূপ, উপচয়, সন্ততি, জড়তা, অনিত্যতা। এই 10টা। এগুলো হচ্ছে যে কর্ম দ্বারা নিষ্পন্ন নয়। আর এই 18টা মানে অবশ্যই কর্ম দ্বারা নিষ্পন্ন, কর্ম ছাড়া অন্যভাবে হতে পারে না। এই জন্য কর্ম নিষ্পন্ন বা নিষ্পন্ন রূপ বলা হয়। আচ্ছা, যাই হোক, আরো পরে পরিষ্কার হবে আস্তে আস্তে। পরিচ্ছেদ রূপ পড়েন। পরিচ্ছেদ রূপ, পরিচ্ছেদ রূপের সীমা ব্যঞ্জক গুণ। ইহা শান্তরতারই অন্য নাম। এই শান্তরতা বা সচিত্রতাই আকাশ ধাতু। পদার্থ যতই অণু পরমাণু বিশিষ্ট হোক না কেন, যতই নিরেট হোক না কেন, উহা শান্তরতা বা আকাশ ধাতু বর্জিত হইতে পারে না। এই গুণ আছে বলিয়া পদার্থকে ভঙ্গ করা যায়। বালুকা স্তূপের মধ্যে যেমন আকাশ বিদ্যমান, প্রত্যেক বালুকা কণায়ও তেমন আকাশ বিদ্যমান। বালুকা স্তূপ অপসারিত করিলে তদুৎপন্ন আকাশও অপসৃত হয়। দীপেন বাবু বুঝছেন এটা ভালো করে? সবার জন্য একটু সুন্দর করে বলেন তো। আমি ভাবতে ওইভাবে মানে যেভাবে বুঝছি সেটাই বলি। সেটা হচ্ছে গিয়ে পরিচ্ছেদ রূপ বলতে এখানে ছিদ্রকে বোঝানো হচ্ছে, বা ফাঁক যেখানে আছে
তো মানে প্রতিটা রূপের মানে কি যে কোনো জড় পদার্থ সেটা যেরকমই হোক না কেন, প্রত্যেকটা জড় পদার্থে ছিদ্র থাকে বা ফাঁক থাকে। তো ওইটাকে এখানে পরিচ্ছেদ রূপ বলতেছে কি, আমি এরকম বুঝছি। পরিচ্ছেদ রূপ মূলত আকাশ ধাতু। হ্যাঁ, মূলত হচ্ছে যে আকাশ ধাতু বা আকাশ মানে শূন্য, খালি। প্রত্যেকটা আমি মার্বেল বলছিলাম, মার্বেলের এটা যেখানে শেষ, পরিচ্ছেদ মানে শেষ। এখানে শান্তরতা মানে হচ্ছে যে সীমানা, সসীম। সীমানা আছে না, প্রত্যেকটা বিষয়ের একটা সীমানা থাকে না, সীমানা। এটা এই পদার্থ কণা যতই ছোট হোক না কেন, এই যে সীমানা আছে, সীমানা ব্যঞ্জক অবস্থায় হচ্ছে শান্তরতা বা সছিদ্রতা। উদাহরণস্বরূপ এখানে দেওয়া হয়েছে বালুর টালের মধ্যে যেমন খালি জায়গা আছে ভিতরে, আছে না? আবার ঠিক একটা বালু কণাও ওই বালুর টালের মতোই, একটা বালু কণাও এগুলো ওইভাবে ভাঙাভাঙি করলে এগুলোও বালুর টালের মতোই ধারণা করা যায়। বালুর টালে যেমন সছিদ্রতা আছে, আবার ওই একটা বালু কণার মধ্যেও ওই রকম সছিদ্র ব্যাপার আছে। আবার ওটাকে মনে করেন 100 ভাগে বা 200 ভাগে বালু কণাকে বিভক্ত করলেন, ওই 100 ভাগের 1 ভাগের মধ্যেও আবার ওই সেম ভাবে এরকম সছিদ্রতা আছে। আবার সেইখান থেকে সেই ছোট্ট কণাটা নিলেন, ওটাকে আবার যখন করবেন, সেখানেও সছিদ্রতা আছে। এটা সর্বক্ষণ সর্বসময় এই সছিদ্রতা বিদ্যমান। এটা বুঝতে হবে সবাইকে, এটা খুব গুরুত্বপূর্ণ। আবার খেয়াল করেন, আবার বলছি, বালুর টাল, ঠিক আছে? ওখান থেকে আমরা বুঝতে পারতেছি এক একটা বালুর কণার সিস্টেম না। এবার ওই বালুর কণাকে আরো 100 ভাগ করেন বা আরো 1000 ভাগ করেন, 1000 ভাগ থেকে এক টুকরা নিলেন, ওই এক টুকরার মধ্যেও এরকম সছিদ্রতা বিদ্যমান। এটাকেও আরো 100 ভাগ করেন বা 1000 ভাগ করেন, ওখান থেকে আবার নেবেন, আবারও সেম। বিজ্ঞান সেটা পরমাণু পর্যন্ত তারা ভেঙেছেন, পরমাণু করেছেন। হ্যাঁ, কিন্তু বৌদ্ধ গবেষণা মতে, এই কলাপ চিন্তা মতে এটার কোনো সীমানা নাই, অদৃশ্য থেকে অদৃশ্য হয়ে যাবে। এমনি তো নর্মালি অনুপরমাণু দেখার মতো আমাদের চোখের সাধ্য নাই। বিজ্ঞান যে গ্লাসগুলো তৈরি করেছে, অণুবীক্ষণ যন্ত্র বলতেছি আমরা, অণুবীক্ষণ যন্ত্রের মধ্যেও কিছু জিনিস ধরা পড়ে, আবার কিছুতে ধরা পড়ে না। এটা ক্রমান্বয়ে এটা পাওয়ারগুলো বাড়ানো হয়, বাড়াইতে খুব ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র জিনিসও এখন দেখা যায় এই গ্লাসের পাওয়ার বাড়ানোর মাধ্যমে। যাই হোক, আমরা এটা এভাবে দেখার কারণ হচ্ছে যে পদার্থের নিঃসারতা অসারতা এটা বোঝার জন্যে এভাবে বিভাজন আমরা করি, কলাপ হিসেবে আমরা চিহ্নিত করি। এবং এই পদার্থ যতই ছোট হবে হোক, যতই নিরেট হবে হোক, এই সছিদ্রতা এটা বিদ্যমান আছে, এবং তার ব্যাপ্তিতা, আয়তনের পাশে লাস্ট সীমা আর কি, সীমাব্যঞ্জক গুণ, ওটাকে বলা হয় পরিচ্ছেদ রূপ বা আকাশ ধাতু। বুঝছেন দীপন বাবু? না? হ্যাঁ ভান্তে, এখানে আমি
আবার বলতে চাচ্ছি বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এখানে আকাশ ধাতু বলতে খালি জায়গাকে তো বোঝানো হচ্ছে, হুম তাই না? তাহলে খালি জায়গা তো মানে ওই যে জড় পদার্থের যে কোনো জড় পদার্থে সেই খালি জায়গাটা আহ থাকে, মানে হুম এরকম খালি জায়গা নাই এরকম কোন জড় পদার্থ নাই। নাই। আচ্ছা, তাহলে ঠিক আছে বান্তে, আমি হুম এটা ঠিকঠাক বুঝছি যেটা চাচ্ছি। হ্যাঁ, এবং ওটা আছে বলেই প্রত্যেকটা এই যে আকাশ অনন্তায়তন ভাবনা করে, হ্যাঁ, পুরো আকাশ বানাই ফেলে। আকাশ ভাবনা করা মাত্র মানুষ শূন্য হয়ে যায় না? শূন্য হয়ে যাওয়ার পিছনে এই কাহিনীটা বিদ্যমান। হ্যাঁ, এই যে আকাশ অনন্তায়তন বা আকাশ ভাবনা, যেটা অরূপ ভাবনার মধ্যে আছে আর কি। আকাশ প্রকট করার মাধ্যমে পুরো সবকিছু আকাশ হয়ে যায়, শূন্য হয়ে যায়। ওনার কাছে পুরো পৃথিবী আসলে সহ চন্দ্র সূর্য সবকিছু বিলুপ্তি হয়ে যায়, কিছু দেখে না। আবার দেখতে হইলে রূপীয় ভাবনায় আসতে হবে। তারপরে কি বলছেন দীপন বাবু? হ্যাঁ, আসলে এখানে আকাশ শব্দটা আছে, তো তো এতদিন তো মনে করতাম যে যেখানে মেঘ দেখা যাচ্ছে সেটাই আকাশ, সেটাই মনে করতাম আর কি। হুম সেজন্য একটু ইয়া হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আকাশ সর্ব জায়গায় আছে। আমরা যেটা এটা খালি জায়গায় এখন দেখতেছি, এটা আমরা আকাশ বলি, তবে এটা পুরোপুরি সেভাবে আকাশ না। এখানে বায়ুমণ্ডলের ব্যাপার আছে, বায়ু আছে। এটা একদম পুরো শূন্য না। এটা কিন্তু আকাশ, হ্যাঁ, এই আকাশ না, এটা বাতাস। এখানে আকাশ মানে একদম কিচ্ছু নাই, খালি। এটাই আকাশ। তারপরে ভান্তে, হুম আচ্ছা, আমরা তো উপরে পড়ে আসছি যে কি চারিভূত থেকে এই রূপগুলো উৎপন্ন হয়েছে। হুম আহ এই ক্ষেত্রে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, জড় ঠিক আছে, পদার্থ, এটা প্রশ্ন করেন না, এটা নাহলে বুঝবেন না তো। হ্যাঁ মানে এটা আসলে কিভাবে চারিভূত থেকে হ্যাঁ, উৎপন্ন এটা ওই যে যে পরিচয়। চারি মহাভূতের কারণে, এই যে চারি মহাভূতে এই জায়গাগুলোকে খালি খালি রেখে দিয়ে ওখানে ভিতরে থাকতেছে না। যেমন আমার এটা চারি মহাভূত দ্বারা তৈরি। এখানে আহ, আকাশ ধাতু ঢুকে গেছে, আকাশ ধাতুর বিদ্যমানতা রয়েছে, তার মানে এটা ওইভাবেই। এখন বুঝছেন? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভান্তে, বুঝতে এমনি পারছি। কিন্তু তৈরি করছে যে না, এটা পরিচিত রূপ অটোমেটিক ঢুকতেই হবে, ঢুকেই থাকবে। কিন্তু এটা যেহেতু এই চারি মহাভৌতিক কারণে এখানে প্রবেশ করে থেকে গেছে, শূন্য শূন্য জায়গা এখানে আমাদের ভিতরে আছে। হ্যাঁ, ও সেই হেতুতেই বলা হয় এটাকে সেভাবেই মানে ধরে নেওয়া হয় আর কি। চারিভূত থেকে উৎপন্ন হয়েছে চারিভূত সেভাবে। থেকে উৎপন্ন হয়েছে, এমনি চারি মহাভূতের বাইরেও আছে এগুলো, খালি জায়গা। হ্যাঁ, কিন্তু আবার এই চারি মহাভূত থেকেও এটা সৃষ্ট, তৈরি। শূন্য কি আবার তৈরি করা যায় নাকি? এখানে ভিতরে ঢুকে গেছে বলে এটাকে বলা হচ্ছে বাধ্যগত। এখন বুঝছেন না? হ্যাঁ ভান্তে। সবকিছু বুঝে যাবার পরে এরকম কিছু কিছু বিষয় এমনি জটা খুলে যাবে, এমনি বুঝে যাবেন পুরোটা বুঝে গেলে আর কি। যেমন এটা প্রশ্ন করতেছেন বলে পরিষ্কার হচ্ছে এরকম। হ্যাঁ, আমি কিছু কিছু বিষয় এখানে বুঝতেছি, কিন্তু বোঝানোর মতো ওরকম কোনো অবস্থা আমার এখনো উৎপন্ন হয়নি। ভবিষ্যতে হয়তো আরো কয়েকবার পড়লে হয়তো বাড়তে পারে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে বিজ্ঞপ্তি রূপ জড় পদার্থের যে গুণের সাহায্যে মনোভাব ব্যক্ত করা যায় বা ব্যক্ত হইয়া পড়ে, তাহাই বিজ্ঞপ্তি রূপ। অর্থপূর্ণ বাক্য দ্বারা একের মনোভাব অন্যের বোধগম্য করা বাক বিজ্ঞপ্তি, এবং অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনে ইশারা ইঙ্গিতে মনোভাব ব্যক্ত করার নাম কায় বিজ্ঞপ্তি। শব্দ চিত্তজ হইলে, অর্থাৎ অভিপ্রায় প্রকাশক
হইলে বাক বিজ্ঞপ্তি। একজন পড়া কণ্ঠস্থ করিতেছে, ইহা তাহার শব্দ উচ্চারণ হইতে জানা যায়। একজন মাথা চুলকাইতেছে, ইহা তাহার এই কায়ক্রিয়া হইতে জানা যায়। জড় পদার্থের এই গুণ আছে বলিয়া জীবের মনোভাব অভিব্যক্তি পায় এবং তজ্জনিত সুবিধা কুবিধা তাহারা ভোগ করে। কিন্তু বজ্রধ্বনি, মেঘের ডাক, সমুদ্র কল্লোল, বাতাসের হুংকার, উদরের কলকল, বীজস্তীর্ণ ত্রিম্বন, বীজৃতৃম্বন, মরুত ক্রিয়া, বৃক্ষ শাখার সঞ্চালন ইত্যাদি বিজ্ঞপ্তি রূপ নহে। কারণ এসব ঋতু সমুত্থান চিত্ত সমুত্থান নহে, অর্থাৎ কাহারও ইচ্ছাই হয় না। তাপের বৈষম্য হেতুই ঘটিয়া থাকে। বিজ্ঞপ্তি রূপও বিকার রূপের অন্তর্গত, কিন্তু বিজ্ঞপ্তিদ্বয় শুধু চিত্তজ। বিকার ত্রয় চিত্ত, ঋতু, আহারজ। এই জন্য পঞ্চবিকার রূপ দুই ভাগে প্রদর্শিত। এটা তো নর্মালি প্রত্যেক বুঝে গেছেন সবাই, আশা করি। দীপন বাবু যেভাবে বুঝছেন বলেন। ভ্রান্ত এটাতে আলাদা করে আমি কিছু বুঝি না। এমনিতে এখানে যে লেখাগুলো আছে এগুলো ঠিক আছে মনে হচ্ছে। বুঝে গেছেন আর কি, না? অমিতা ওরও হ্যাঁ, বুঝছেন এটা, না? হ্যাঁ, বানটা বোঝা গেছে, এমনি বোঝা গেছে, তবু একটু বলে দেন না। ভ্রান্ত এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে গিয়ে আমাদের কায় বিজ্ঞপ্তি আর বাক বিজ্ঞপ্তি যেটা বলছে, হ্যাঁ, এটার সাথে আবার ওই যে নিচে যেটা লেখা আছে যে কি বজ্রধ্বনি, মেঘের ডাক, এগুলোর মধ্যে পার্থক্য আছে, মানে এগুলো একই না। এগুলো ঋতুজ, হ্যাঁ, ঋতু সমুত্থান। কিন্তু ভান্তে এগুলো কি ইয়ার মধ্যে পড়বে, কি বলে, চারি মহাভূতের মধ্যে পড়বে এগুলো? বাক বিজ্ঞপ্তি রূপ চারি মহাভূতের মধ্যেই তো, এটা চারি মহাভূত থেকে সৃষ্টি, না? বিজ্ঞপ্তি রূপ। আচ্ছা, পড়লে ক্লিয়ার হয়ে যাবেন। জড় পদার্থের যে গুণের সাহায্যে মনোভাব ব্যক্ত করা যায় বা ব্যক্ত হইয়া পড়ে, তাহাই বিজ্ঞপ্তি রূপ। বুঝছেন? এগুলো বইটা এমনভাবে লেখা হয়েছে, মানে আমাদের দেহ সম্পর্কে ব্যতিক্রম, মানে যথাযথ একটা ধারণা যেন তৈরি হয়। জড় পদার্থ বলা হয়েছে দেহটাকে, বুঝছেন? আমাদের দেহটাকে জড় পদার্থের যে গুণ, মানে আমাদের এটা জড় পদার্থ। এখানে আমরা অনেক কিছু ব্যবহার করি। এটা কিন্তু একটা জড় পদার্থের ব্যবহার, এটাও একটা জড় পদার্থের ব্যবহার, না? এ জাতীয় নানা কিছু আমরা হস্ত দ্বারা, চোখ, মুখ, বেঞ্চি বা হাস্য, এবং শরীরে নানা রকমের সঞ্চালন, এক এক দেশের এক এক রকমের মাথা সঞ্চালন, কান, কিছু আছে। এগুলো দিয়ে এক এক অঞ্চলে এক এক রকম করে এটা মনোভাব ব্যক্ত হয়। কায়ে দ্বারা এগুলো হইলে কায় বিজ্ঞপ্তি, মানে শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। আবার কথার দ্বারা, শব্দের দ্বারা, শব্দ প্রয়োগের দ্বারা যদি হয়, এটাকে বলা হয় বাক বিজ্ঞপ্তি। এক কথায় হচ্ছে যে এই দুই প্রকারে যদি কোনো কিছু মনোভাব ব্যক্ত করা হয়, তাহলে এটা হচ্ছে যে বিজ্ঞপ্তি রূপ, তাহাই বিজ্ঞপ্তি রূপ। মনোভাব ব্যক্ত করতে হবে, না হলে হবে না। এগুলো অর্থপূর্ণ বাক্য দ্বারা একের মনোভাব অন্যের বোধগম্য করা, এটা হচ্ছে যে বাক বিজ্ঞপ্তি। এবং অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনে ইশারা ইঙ্গিতে মনোভাব ব্যক্ত করার নাম হচ্ছে কায় বিজ্ঞপ্তি।
এই দুইটা গেল না। শব্দ চিত্তজ হইলে অর্থাৎ অভিপ্রায় প্রকাশ হইলেই বাক বিজ্ঞপ্তি। ওই শব্দ যদি চিত্ত দ্বারা তৈরি হয়, চিত্ত দ্বারা উৎপত্তি হয়ে যখন প্রকাশিত হয়, তখন এটা বাক বিজ্ঞপ্তি হয়ে যায়। একজন ফরাকণ্ঠস্থ করিতেছে, মানে মুখস্থ করতেছে আর কি, ফরা, ইহা তাহার শব্দ উচ্চারণ হইতে জানা যায়। একজন মাথা চুলকাইতেছে, ইহা তাহার কায়ক্রিয়া হইতে জানা যায়। জড় পদার্থের এই গুণ আছে বলিয়াই জীবের মনোভাব অভিব্যক্তি পায় এবং তজ্জনিত সুবিধা কুবিধাও মানুষরা ভোগ করে বা প্রাণীরা ভোগ করে। কিন্তু বজ্রধ্বনি, এটা হচ্ছে যে প্রাকৃতিক কারণে এই বজ্রধ্বনি তৈরি হয় বাতাসের ঘর্ষণে, এবং মেঘের ডাক, মেঘে মেঘে ঘর্ষণে মেঘের ডাক, মেঘের যে শব্দ তৈরি হয় আমরা ঠাডা বলি। সমুদ্র কল্লোল, সমুদ্রের মধ্যে এই পানির ঘর্ষণের ফলে একটা শব্দ তৈরি হয়, শাঁ শাঁ করে একটা শব্দ তৈরি হয়। আরো ভয়ঙ্কর সমুদ্রে গেলে ভয়ঙ্কর ধরনের একটা করে একটা আওয়াজ হয়, মনে হচ্ছে কিছু একটা এখানে বাজতেছে। হ্যাঁ, এরকম সমুদ্র তো দেখেন নাই আপনারা, না? সমুদ্র মাঝে মধ্যে খুব হয়ে গেলে, বেশি বাতাসের সাইক্লোন টাইক্লোন উঠলে তখন ভয়ঙ্কর ধরনের এরকম আওয়াজ থাকে, শুনতেই একরকম ভয়ঙ্কর লাগে। এগুলো আমরা দেখবো না। এরকম যারা যারা মহাসমুদ্রের মধ্যে দিয়ে যায় এবং ওই সময় যদি এরকম বাতাস উৎপন্ন হয় তখন এরা শোনে সমুদ্র কল্লোল। আমরা নর্মালি যারা কক্সবাজার গেছি ওখানে এরকম একটা শব্দ কিন্তু আমরা শুনে থাকি। এগুলো কিন্তু ঋতুজ। এবং বাতাসের হুঙ্কার, তারপরে উদরের মানে পেটের যে আওয়াজ করে গুরুর করে, বাতাস জমে গেলে পেটের মধ্যে এরকম আওয়াজ করে, কতগুলো কলকল করে আওয়াজ করে। তারপরে বীজরিম্বন, বীজরিম্বন হচ্ছে যে, বীজরিম্বন কি বলছিলাম যে গতবারে লেখা ছিল কারো কাছে, বীজরিম্বন বীজরিম্বন এটা লেখা নাই বানতে, এটা তো জানি না। বাইর করছিলাম এমনি, বীজরিম্বন শব্দের অর্থটা বাইর করছিলাম, এনের কাছে লেখা থাকবে আর কি। এটা মরুদ ক্রিয়ার মতো একটা ঘটনা। মরুদ ক্রিয়া মানে হচ্ছে যে মরুভূমিতে ওখানে এক ধরনের কিছু কার্যক্রম শব্দ হয়, হ্যাঁ, এবং ওখানেও কিছু কার্যক্রম ঘটে, ওগুলোকে ওই তাপের কারণে মরুভূমিতে এরকম করে একটা হয়, শব্দের ব্যাপার তৈরি হয়। তারপরে বৃক্ষ শাখার সঞ্চালন, এগুলোও বাতাসের কারণে নড়াচড়ে একটা শব্দ তৈরি হয়। এগুলো কিন্তু কি না বাক বিজ্ঞপ্তি বা কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি ওগুলোর মধ্যে পড়বে না, বিজ্ঞপ্তির মধ্যে এগুলো পড়বে না। ইত্যাদি বিজ্ঞপ্তি রূপ নহে, কারণ এইসব ঋতু সমুত্থান চিত্ত সমুত্থান এগুলো ঋতু সমুত্থান, চিত্ত সমুত্থান নয়। সেজন্য যেগুলো চিত্ত দ্বারা সমর্থিত হয় এটাই হচ্ছে যে বিজ্ঞপ্তি রূপ, চিত্ত দ্বারা সমর্থিত হতে হবে। অর্থাৎ কাহারও ইচ্ছাই হয় না, এটা অটোমেটিক হয়, তাপের বৈষম্য হেতু ঘটিয়া থাকে, তাহলে এগুলো বিজ্ঞপ্তি রূপ নয়। বিজ্ঞপ্তি রূপও বিকার রূপের অন্তর্গত, এই বিজ্ঞপ্তি রূপও কিন্তু বিকার রূপের অন্তর্গত, কিন্তু বিজ্ঞপ্তি দ্বয় শুধু চিত্তজ, কিন্তু বিকার ত্রয় ঋতুজ। এই ফার্স্টটাকেও কিন্তু আবার কি বলা হয়, এগুলো বিকার, বিজ্ঞপ্তি রূপ বিকার রূপের অন্তর্গত, মানে ঋতু দ্বারা হয় বলে সেজন্য বিকার রূপের অন্তর্গত বলা হয়েছে আর কি। এই জন্য পঞ্চবিকার রূপ দুই ভাগে প্রদর্শিত হয়েছে। আশা করে বুঝছেন। দিবেন বাবু কি বলতে চাইছিলেন বলেন আগে।
বলতে ভুলে গেছি আমি। আচ্ছা, উপাসিকা বলেন। মানে এখানে ওই যে আছে উদরের কলকল, তো হুম। এটা তো আপনি পেটের কথা বলছেন, তো এটা ঋতু সমুত্থান আর ঋতু সমুত্থান্ত, ঋতু বৈষম্যের কারণে এরকম হয়, অথবা আমরা উল্টোপাল্টা খাইলেও হয়, বালা খাইলেও হয়, খারাপ খাইলেও, নানা কারণে এটা পেটের ফাংশনের লড়াচড়া করে যায় আর কি, আওয়াজ করে। তো এগুলো কোনো আমরা চিত্ত দ্বারা উৎপন্ন করি না, এ- আমাদের ইচ্ছায় উৎপন্ন হয় না। ইচ্ছে ইচ্ছে তো না। হ্যাঁ, যেগুলো চিত্ত সমর্থিত বা চিত্ত দ্বারা ইচ্ছিত হয়ে উৎপন্ন হয় সেগুলো। তারপরে বিকার রূপ, যে সকল রূপ উৎপন্ন অবস্থায় আছে তাহাদের অর্থাৎ জাত রূপের বিশেষ অবস্থার নাম বিকার। ইহা ত্রিবিধ: লঘুতা, মৃদুতা এবং কর্মণ্যতা। রূপের প্লবনশীলতা, হালকা ভাবই লঘুতা। কায়ক্রিয়ার বিরোধিতা না করিয়া ইচ্ছানুরূপ সঞ্চালনশীলতায় মৃদুতা। শারীরিক ক্রিয়ার অনুকূল অবস্থাপন্নতা, কর্ম কর্মোপযোগিতায় কর্মণ্যতা। যখন দেহের কোনো অংশে চারি মহাভূতরূপের তারতম্য ঘটে তখন উহা কার্য সম্পাদনকালে ভারী বোধ হয়, যেমন বাত বা অন্য ব্যাধিগ্রস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আড়ষ্ট জিহ্বা ইত্যাদি। তখন উহা শুধু লঘুতাধীন হয় না, কঠিন হয় এবং সুতরাং অকর্মণ্য হয়। কিন্তু যখন চারি মহাভূতরূপ যথোচিত পরিমাণে বিদ্যমান থাকে এবং দেহ সুস্থ থাকে, তখনই আমরা বলিতে পারি রূপের লঘুতা, মৃদুতা ও কর্মণ্যতা গুণাবলী ঠিক আছে। বাবু বুঝছেন না, এগুলো তো এমনি বোঝার কিছু নেই, নর্মালি ঠিক আছে, যেটা বুঝছেন সবার জন্য বলেন। মানে এখানে তিনটা বিষয়, একটা হচ্ছে গিয়ে লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা। লঘুতা যেটা, সেটা হচ্ছে গিয়ে হালকা ভাব, সেটা বোঝা যাচ্ছে। মৃদুতা হচ্ছে গিয়ে যেটা আহ মানে এখানে যেটা বলছে, কায়িক ক্রিয়ায় বিরোধিতা না করে ইচ্ছানুরূপ সঞ্চালনশীলতায়, মানে আমরা হাত পা, মানে আমরা যেভাবে চাচ্ছি সে করতে পারছি, নড়াচড়া করতে পারছি। যদি ব্যথা করতো তাহলে আমার হাত পা আমাদের ইচ্ছা থাকলেও আহ, নড়াচড়া করাতে পারতাম না। তো আর আরেকটা যেটা বলছে কর্মরত, সেটা হচ্ছে গিয়ে মানে কর্মক্ষম অবস্থা আর কি। এখন এই ক্ষেত্রে বলতে মৃদুতা আর কর্মরতার যে দুইটা শব্দ হচ্ছে, এগুলো এই দুইটা মানে কাছাকাছি মনে হচ্ছে আর কি শুনতে। কাছাকাছি ওই প্রথম হচ্ছে যে আমাদের শরীর তো এমনিতে অনেক ভারী, কিন্তু আমরা যখন থাকি, কর্মক্ষম থাকি বা আমাদের শরীর সুস্থ থাকলে এটা আমাদের আলগাইতে তেমন সমস্যা হয় না। ব্যায়াম যখন হয় তখন বোঝা যায়, দুইজনে ধরতে লাগে ব্যায়াম হইলে, বুঝছেন না? অথবা কোনো রকমের সমস্যা হয়ে গেলে দুই তিনজনে ধরতে লাগে, তখন কিরকম ওজন, তখন এই হালকা ভাব তখন আর থাকে না। আর অন্য সময় আমরা যখন একদম ফিট থাকি তখন নিজেকে খুব হালকা মনে হয়, দৌড়াইতেও পারি আমরা। হ্যাঁ, যারা বুড়ো হয়ে গেছেন, দৌড়ানির অভ্যেস যাদের নাই, তারা দৌড়াইতে পারেন না আর কি, না? তা আমাদের দেশের মেয়েরা তো এরকম দৌড়ানোর অভ্যেস কম, বিদায় ওদের কাছে তাদের ছেলেরা যেরকম করে হালকা মনে করে, হালকা বোধ হয়, তাদের এরকম অনেক সময় হয় না, না চলতে বসে থাকতে থাকতে আর কি। যারা সচল রাখে তাদের কাছে এরকম হালকা বোধ হয়। যাই হোক, এটা ওই ব্যাপার না, এটা হচ্ছে যে মূলত আমার কাছে যখন এটা হালকা বোধ হয়, হালকা মনে হয়, ওই রকম অবস্থাটাকেই বলা হয় লঘুতা বা হালকা ভাব। মৃদুতা, মৃদুতা হচ্ছে যে আমার এখন এরকম করতে ইচ্ছে করতেছে, এখন হাঁটতে ইচ্ছে করতেছে, এখন খাইতে ইচ্ছে, যেটা করতে ইচ্ছে করুক না কেন, ওটাতে কোনো বাধা প্রদান করবে না, ওটাতে খুব সুন্দর সাবলীলভাবে ওটা সঞ্চালন করতে পারবে, কার্যক্রম আদি করতে পারবে। যেমন আমার হাতে ব্যথা, আমি এটা তুলতে গেলে ওমারে ব্যথা,
এটা বাধা প্রদান করতেছে, মৃদুভাব নাই। হ্যাঁ, তখন এটা মানে বাধাপ্রাপ্ত হওয়ার নাম হচ্ছে যে মৃদুভাবের বিপরীত সাইড। আর যেমন করতে ইচ্ছে করতেছি তেমন খুব স্বাভাবিকভাবে হচ্ছে, এটা হচ্ছে যে মৃদুভাব। কর্মণ্যতা হচ্ছে যে মানে সচল, একেবারে ফুরফুরা সচল ওই জাতীয় অবস্থাটাকেই বলা হয় কর্মণ্যতা। এখানে কি লেখা আছে? কর্ম উপযোগিতাই শারীরিক ক্রিয়ার অনুকূল অবস্থাপন্নতা, কর্ম উপযোগিতাই হচ্ছে যে কর্মণ্যতা, মানে কাজ করার উপযোগী। আমরা অনেক সময় অনুপযোগী হয়ে যাই না অনেক অনেক কাজের জন্য, আমাদের ওই কাজ আর করার শক্তি থাকে না, বা বয়সের তালীয় বা অসুস্থতার তালীয় এগুলো কার্যক্রমগুলো আমাদের বন্ধ হয়ে যায়, অকর্মণ্যতা তখন। আর কর্মণ্যতা হলে জর্জরে ফুরফুরে ভাব, স্বাভাবিক কর্মণ্যতা। এইগুলোকেও 3 প্রকার বিকার রূপ বলা হয়: লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা। বলেন ভান্তে, এখানে সেই হিসাবে যদি দেখা যায়, মানে ওইভাবে হয়তো আলাদা আলাদা করে বোঝা না গেলেও আমাদের মধ্যে যে সুস্থ ভাব এবং অসুস্থ ভাব যে দুইটা আছে, ওই দুইটাই বলতে গেলে বিকার রূপের মধ্যে পড়তেছে। হ্যাঁ, সুস্থ অসুস্থ ছাড়াও এমনিও আমরা মানসিকভাবেও অনেক সময় এরকম হয়ে যাই, ইচ্ছাকৃতভাবেও আমাদের অলসতার কারণেও সবকিছু মিলেমিশেও এরকম কিছু কিছু বিষয় আমাদের মধ্যে উৎপন্ন হয়। যাই হোক, এগুলো এই বিকারূপের অন্তর্গত। যখন দেহের কোনো অংশ 4 মহাভূতের তারতম্য ঘটে, হ্যাঁ বুঝছেন, শুধু যে একটা বলছেন এটাও না, অসুস্থতা না, 4 মহাভূতের তারতম্যতা ঘটলেও, অর্থাৎ পটভি ধাতু বেড়ে গেলে এটা একরকম হয়ে যাবে, মানে যে জায়গায় যতটা থাকা উচিত। আমরা যে বেশি মোটা হয়ে গেলে, বেশি মোটা হয়ে গেলে, বেশি শুকাই গেলে, বেশি ওরকম হয়ে গেলে, মানে 4 মহাভূতের বায়ু ধাতু বেড়ে গেছে এটা একরকম হয়ে যাবে, আপাতত বেড়ে গেছে আরেক রকম হয়ে যাবে, তেজ ধাতু বেড়ে গেছে আরেক রকম হয়ে যাবে, তারপর পটভি ধাতু বেড়ে গেছে আরেক রকম হয়ে যাবে। এইগুলো ধাতুর বৈষম্যতার কারণেও এরকম তারতম্যগুলো ঘটতে পারে, ঘটে এই বিকারূপের অবস্থা। তখন উহা কার্য সম্পাদন কালে ভারী বোধ হয়। যখন আমরা কাজ করি তখন এটাকে আমাদের ভারী মনে হয় এগুলোর 19-20 ঘটলে। যেমন বাত বা অন্যান্য ব্যাধিগ্রস্ত অঙ্গ প্রত্যঙ্গ, বাত আছে যে বাত ব্যথা সহ অন্যান্য ব্যতিক্রম অঙ্গ প্রত্যঙ্গ, আড়ষ্ট জিহ্বা ইত্যাদি। আড়ষ্ট জিহ্বা মানে কি? আড়ষ্ট জিহ্বা মানে কি? চ্যাটজিপিটির মধ্যে দেখেন তো একটু করে, আড়ষ্ট মানে কি? জিহ্বা গাটা হয় যে ওই জাতীয় অবস্থা মনে হয়, আড়ষ্ট জিহ্বা ইত্যাদি। তখন জিহ্বাকেও ভারী মনে হয় আমাদের, বা এটা নাড়াচাড়া করতে আমরা তখন কষ্ট পাই। তখন উহা শুধু লঘুতাহীন হয় না, কঠিন হয়। শুধু যে লঘুতাহীন হয় এমন না, কঠিন হয়, এবং সুতরাং অকর্মণ্য হয়। শুধু যে একটা হয়েছে তা না, অকর্মণ্যও বোঝা যাবে তখন, লঘুতাও, মৃদুতাহীন, এগুলো সবগুলোও কিন্তু ওখানে তখন প্রতীয়মান হয়। কিন্তু যখন 4 মহাভূত রূপ যথোচিত পরিমাণে বিদ্যমান থাকে এবং দেহ সুস্থ থাকে, তখনই আমরা বলিতে পারি রূপের লঘুতা, মৃদুতা ও কর্মণ্যতা গুণাবলী ঠিক আছে। এটা খুব সুন্দর আছে, বোঝা গেছে তো? কোনো রকমের সমস্যা নেই। আজকে এই পর্যন্ত থাকুক না, লক্ষণ রূপ থেকে কালকে পড়বো। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দে, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব
নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধুকামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বান্দা